বন্দে মায়া লাগাইছে, পিরিতি শিখাইছে, দেওয়ানা বানাইছে, কি জাদু করিয়া বন্দে মায়া লাগাইছে। হ্যাঁ, আমি আর একবারও আপনাকে যেতে দিব না, কখনো না, ভুলেও না। আপনি খুব খারাপ ভাবছেন আমি এভাবে আপনাকে জড়িয়ে ধরছি বলে, কিন্তু বিশ্বাস করুন আমি কেন জানি এত চেষ্টার পরেও নিজেকে আটকাতে পারিনি। আমার মনে হচ্ছিল একবার আপনাকে জড়িয়ে না ধরলে আমি পাগল হয়ে যাব। চিচি, আপনি কি ভাববেন আমাকে? আপনাকে বলছি, নিয়মিত রোমান্টিক ভালোবাসার গল্প পেতে আমাদের গল্পের শহর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। কফির মগ হাতে সামনের বারান্দায় এসে দাঁড়িয়েছে নেহাল। ঘন্টা দুয়েক আগে বেশ জাঁকজমকভাবে তার সাথে দিশানের বিয়েটা হয়ে গেল। হাউজিং কমপ্লেক্সের উপরের কমন ফ্লোরেই বিয়ের আয়োজন করা হয়েছিল। সকল আনুষ্ঠানিকতা শেষে এই কিছুক্ষণ হয় বাসায় এসে ঢুকলো তারা। বিয়ের আলোকসজ্জায় পুরো বিল্ডিং লন ঝলমল করছে। তার রুমটাও সাদা ফুল, সাদা টুনি লাইট আর মাটির প্রদীপ দিয়ে সাজানো হয়েছে। এত অল্প সময়েও আব্বু আম্মু তার মনের মতো সকল কিছু আয়োজন করেই বিয়েটা করিয়েছে। কিন্তু সেই মনের মতন বিয়েতে মনের সাইটাই যে পায়নি নেহাল। সেই খবর আর কাউকে জানাতে দেয়নি সে। এখানে দিশানকে সে কোনোভাবেই ছোট করছে না। মেয়েটার কোনো নেগেটিভ পয়েন্ট সে বেরও করতে পারবে না। যথেষ্ট সুন্দরী আর মেধাবী, আবার অনেকটা ছেলে মানুষই। আহ্লাদীপনা আর চঞ্চলতায় ভরা একটা মেয়ে দিশান। চারপাশ মাতিয়ে রাখার একটা অদ্ভুত ক্ষমতা আছে মেয়েটার। এখনও দারুণ আড্ডা জমিয়ে রেখেছে ঘরে। বারান্দা থেকেও শুনতে পাচ্ছে ওদের হাসির শব্দ। নেহালের ফ্রেশ হওয়াটা খুব দরকার। সেই দুপুর থেকে পরে থাকা পাঞ্জাবিটা পাল্টাতে পারলে বাঁচে। ফ্রেশ হয়ে একটা লম্বা ঘুম দিলে মাথা ধরাটাও সেরে যেত। তাই একটু আগে নিজের রুমের দিকে যেতেই দেখে তার ছোট বোন নায়রার সাথে তাদের দুই কাজিন সামাইরা আর তানহা মিলে দিশানের চুলের জট ছাড়াচ্ছে। আর হা হা হি হি করছে চারজন মিলে। ওকে দেখে উল্টো নায়রা বলে দিল, ভাইয়া, একটু পরে আয় তো। ওর চুলের যে অবস্থা করেছে পার্লারের ওই মহিলা, আমি যদি কালকে না ঝাড়ে দিছি। বলেই আবার কবে কাকে ঝাড়ি দিছিল সেই গল্পে ফিরে গেল তারা। ইচ্ছে করছে নিজেই গেস্ট রুমে চলে যেতে, কিন্তু বিয়ে বাড়ির আত্মীয় স্বজনে সেগুলো বুকড। আবার আজ রাতে অন্য কোথাও থাকা ব্যাপারটা কেউ ভালো চোখে দেখবে না। অগত্যা কফি নিয়ে এসে বারান্দায় দাঁড়িয়েছে। আজকের রাতটা নিয়ে যে শিহরণ হওয়ার কথা ছিল তার ছিটে ফোটাও নিজের মধ্যে টের পাচ্ছে না নেহাল। অথচ সেই কবে থেকে কত কিছু ভেবে রেখেছিল আজকের রাতটা নিয়ে। গল্প উপন্যাসের কত চরিত্রে নিজেকে বসিয়ে রোমান্টিসিজমের কল্পনায় ভেসেছে। আর আজ জীবনে যখন সত্যি হয়ে এলো তখন একবারও সেসব কল্পনার জায়গাতে দিশানকে অন্তত ভাবতে পারছে না। চোখের সামনে হাসতে খেলতে বড় হওয়া ওর চেয়ে 8 বছরের ছোট একটা মেয়েকে কি হুট করেই জড়িয়ে ধরে বউয়ের আদর দেওয়া যায়? নায়রা আর দিশানের একসাথেই বড় হওয়া। ক্লাস 3-এ পড়তো বোধ হয় যখন এই হাউজিং কমপ্লেক্সে উঠে তারা। পরের বছর দুজন একসাথেই ভর্তি পরীক্ষা দিয়ে দিশান 4-এ নতুন স্কুলে ভর্তি হয়। আর তখন নেহাল এসএসসি দিয়ে সদ্য কলেজ ভর্তি হওয়া কিশোর। ততদিনে মাসুদ রানা শার্লক হোমসের পাশাপাশি জায়গা করে নিচ্ছে সুনীল আর সমরেশ। যখন রবীন্দ্রনাথের সমাপ্তির অপুর জায়গায় নিজেকে ভেবে নিয়ে কল্পনায় মৃন্ময়ীকে আঁকত, তখন পাশের রুমে হয়তো নায়রা আর দিশানের চিৎকার চলতো। স্কুলের সাদা কেস কে যেন পা মারিয়ে কাদা লাগিয়ে দিয়েছে তা নিয়ে, অথবা ঠোঁট ফুলিয়ে রাখতো। নায়রার জন্য শখ করে কিছু আনলে ওরা দুজনেই ভাগ করে নিত। দিশানের বিশাল টেডি বিয়ারটাও নেহালের এনে দেওয়া। জন্মদিনে নায়রা ওকে গিফট করেছিল। ওটার আবার নামও রাখা হয়েছে মন্টু মিয়া। কতদিন দিশান ওদের বাসায় ফেলে রেখে গেছে মন্টু মিয়াকে। রাতে ঘুমের আগে কাউকে পাঠিয়ে নেওয়া তো। দিশান বয়সের চেয়েও আরও অনেক বেশি বাচ্চা। সেই তুলনায় নায়রা ওর চেয়ে অনেক মেচোর। নায়রা এক কথায় আগলেই রাখে দিশানকে। 10 বছরের বন্ধুত্ব তাদের। শুধু নায়রা কেন, আম্মুও দিশানকে নায়রার চেয়ে কম আদর করে না। এখনও দেখা যায় ওরা টিভিতে ক্রিকেট দেখছে, আর আম্মু ওদেরকে এক থালায় খাবার মেখে খাইয়ে দিচ্ছে। শপিংয়ে গেলে অনেক জিনিস ডাবল নিয়ে নেয়। গত বছর নবীন বরণে দিশান আম্মুর শাড়ি পরে গেছে। ওরা দুইজনের মায়ের আলমারিতে একই অধিকারে অভিযান চালিয়েছে। কতবার তো দুইটাকেই নেহাল কানে ধরিয়ে দাঁড় করিয়ে রেখেছে, পড়া বুঝতে এসে দুষ্টামি করলে বা মনোযোগ না দিলে। আবার স্কুল হয়তো আগে ছুটি হয়ে গেছে, দিশানের কর্পোরেট জব করা আম্মু নিতে আসার সুযোগ পাচ্ছে না, বা আম্মু রান্নায় ব্যস্ত। অগাত্তা নেহাল দুইটাকে দু হাতে ধরে বাসায় ফিরেছে। হঠাৎ করে যখন নেহালের দেশের বাইরে যাওয়ার সব ফাইনাল হলো, আম্মু বেঁকে বসলো নেহালকে বিয়ে করে যেতে হবে।
নয়তো ওখানে গিয়ে কারো পাল্লায় পড়লে তখন কি হবে। তার চেয়ে পিছুটন থাকবে একটা বউ থাকলে। এত অল্প দিনে কোথা থেকে আর মেয়ে খুঁজে পাবে ভেবে রাজিও হয়ে গেছিল নেহাল। কিন্তু আম্মু অসম্ভবকে সম্ভব করলো। হঠাৎই তার মাথায় চলে এলো, এত কাছে তার নিজের হাতেই গড়া এই মেয়ে থাকতে বাইরে কেন। কথা বলল দিশানের মা বাবার সাথে। দিশান কেবল এসএসসি দ্বিতীয় বর্ষে থাকায় দ্বিধা থাকলেও সায় দিল তারা। একমাত্র মেয়েটা হাতের কাছেই থাকবে, তাহলে আবার সবার এতটা আদরও থাকবে। 3 দিনের মাথায় বিয়েটাও আজ হয়ে গেল। এর মাঝে না করার শক্ত যুক্তি দাঁড় করাতে পারল না নেহাল। দিশানকে নিয়ে কোনোদিনও আলাদা কিছু ভাবেনি। ওকে নায়রার অনুষঙ্গ হিসেবেই দেখে এসেছে। অপরিচিতকে নতুন করে তাও গ্রহণ করা যায়, কিন্তু 10 বছরের অবস্থান মুছে নতুন অবস্থানে টেনে তোলা অনেক কঠিন। আম্মু হাসতে হাসতে বলেছিল, কত ফার্স্ট কাজিনের মাঝে বিয়ে হয়, আর তুই আছিস বোনের বান্ধবী নিয়ে। যা ভাগ। ফলাফল আজ সেই সই সাবুত করে কবুল বলে দিশানকে মন্টু মিয়া সহ তার ঘরে নিয়ে এসেছে। কিন্তু নিজের ভূমিকা নিয়ে কিছুই ভেবে উঠতে পারছে না নেহাল। মানে এখন না হয় একটু পর ওর তো ঘরে গিয়ে ঢুকতেই হবে। সেখানে দিশানকে কিভাবে ফেস করবে ভাবছে। বিয়ের কথা হবার পর এই 3 দিনে 1-2বার ওর সামনে পড়েছে দিশান, কিন্তু কোনো কথা হয়নি। নেহাল ভেবে রেখেছিল ওর বিয়ে ঠিক হবার পর ওর হবু বউকে নিয়ে অফিসিয়াল ডেটিংয়ে যাবে। দুজন মিলে কোনো পছন্দের জায়গা ঠিক করবে একটু লং ড্রাইভে যাবার জন্য, পরে কোনো রেস্টুরেন্টে ডিনার করবে। আর তার হবু বউয়ের সাথে দেখা হয়েছে ছাদে কাপড় মেলাতে গিয়ে। বিয়েটা করে এক জীবনে অনেক স্বপ্নই অধরা রয়ে গেল। এসব যখন ভাবছে, হঠাৎ পিঠে হাতের স্পর্শে ঘুরে তাকালো। মাকে দেখে বলল, এখনো শুয়ে পড়নি কেন? সারাদিন তো বেশ পরিশ্রম গেল। তুই এখানে যে? কি করবো বলো? আমার রুমে তো আর আমার একাই থাকতে দিলা না। রুম তো তোমার আদরের লেডিস টিমের দখলে, আমি তো সেখানে বহিরাগত। হ্যাঁ রে বাবু, তোর এই হঠাৎ বিয়েটার জন্য আমার উপর অনেক রেগে আছিস না? রাগ না আম্মু, আমি আসলে অপ্রস্তুত। আমার নিজেকে গোছানোর সময়টাতে এটা আমার জন্য বাড়তি একটা প্রেশার। সংসার তো সহজ কিছু নয়, তার জন্য মনকে এবং নিজেকে প্রস্তুত করছিলাম কেবল। আম্মুকে ভুল বুঝিস না বাবু। আমি নিজেও ভাবিনি এত তাড়াতাড়ি কোনো মেয়ে পাবো, বা আমরা চাইলেও কোনো মেয়ের ফ্যামিলি রাজি হবে। কিন্তু কি অদ্ভুত জানিস, হুট করে যখন মাথায় দিশানের নামটা এলো, তুই বিশ্বাস কর, আমি আর একটুও দেরি করতে চাইনি। মেয়েটা আমার বড্ড আদরের রে। তুই আমার কথা মিলিয়ে নিস, মেয়েটা বড় লক্ষ্মী। তোর সংসারের কঠিন রাস্তাটা ওকে সহজ করে নেয়। তুই মিলিয়ে দেখিস, একদিন তুই আমাকে বলবি দিশান তোর জন্য কত পারফেক্ট চয়েস ছিল। হালকা একটা হাসি দিল নেহাল। মা মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, ছেলেটা কবে তো বড় হলো, আজ বউ ঘরে নিয়ে চলে এলো। অনেক হয়েছে আম্মু, প্লিজ তোমার নারী বাহিনীকে আমার প্রতি একটু সদয় হতে বলো। আমি চোখ দুটো জাস্ট খুলে রাখতে পারছি না। ওদের আওয়াজ থেমে গেছে মনে হচ্ছে। নায়রারা রুমে চলে গেছে বোধহয়। যা বাবা, তুই ঘরে যা। নতুন জীবনে আমার অনেক দোয়া রইল বাবা। যাও, তুমিও শুয়ে পড়ো। আম্মু চলে যেতেই আবার অস্বস্তি চেপে বসলো। ধুর, এত ভেবে কিছু হবে না। দিশান ব্যাপারটা কিভাবে দেখছে সেটাও অনেক বড় ব্যাপার। দিশানের হাব ভাব বুঝেই সবটা হ্যান্ডেল করবে সে। ধীর পায়ে রুমের দিকে এগুলো নেহাল। রুমের দরজাটা খোলাই আছে, কিন্তু ভিতর থেকে কোনো শব্দই পাওয়া যাচ্ছে না। তবুও সামনে এগোতে এগোতে কয়বার গলাটা শব্দ করে পরিষ্কার করে নিল। তারপরেও কোনো সাড়া না পেয়ে রুমে ঢুকে দেখলো রুম ফাঁকা। তবে ওয়াশরুমে পানির শব্দে বুঝলো দিশান ফ্রেশ হচ্ছে। এবার নেহালও চটজলতি ওর টি শার্ট ট্রাউজার নিয়ে বাইরের কমন ওয়াশরুমে চলে গেল ফ্রেশ হতে। এসে দেখে এবার ওয়াশরুম খোলা, কিন্তু দিশান এখনও রুমে নেই। নায়রার ঘরে গেছে নিশ্চয়ই। আসুক বা মন চায় থাকুক, যা খুশি করুক। খালি বিছানা পেয়ে আর কিছু ভাবতে পারল না নেহাল। এক পাশে যথেষ্ট জায়গা রেখে কোল বালিশটা মাঝে রেখে আরেক পাশে শুয়ে পড়ল। আর সবার সাথে সাথেই একদম ঘুমে তলিয়ে গেল সে। একটা আলসে আরাম অনুভূতি নিয়ে বেশ বেলা করেই ঘুমটা ভাঙল নেহালের। বেশি ঘুমের কারণে মাথাটা এখনো টলছে। হ্যাংওভার কাটিয়ে উঠে বসতেই মনে হলো দিশান কোথায়। বিছানায় তাকিয়ে বুঝতে পারলো রাতে এই বিছানাতেই ঘুমিয়েছে সে। নিজের উপরেই মেজাজ খারাপ হলো। মেয়েটা তাহলে সব কিছু স্বাভাবিকভাবেই নিয়েছে। নেহালের বদ্ধ ধারণা ছিল দিশান নায়রার রুমেই থেকে যাবে, তাই তার অপেক্ষা না করেই ঘুমিয়ে পড়েছে। দিশানের বর্তমান মানসিক অবস্থাটা বোঝা গেল না বলে সারাটা দিন ওকে হ্যান্ডেল করা আরও কঠিন হয়ে গেল। এত তাড়াহুড়োই আয়োজন করে রিসেপশন না হলেও আজ আবার কজন কাছের আত্মীয় পরিজন আসবে। তাদের সামনে অন্তত কিছু বুঝতে দেওয়া যাবে না। নতুন জামাই হাসি মুখে ভাব নিয়ে ঘুরতে হবে। ধুর,
একরাশ বিরক্তি নিয়ে বিছানা ছাড়ল সে। নামতে নিয়ে উল্টো দিকের দেওয়ালে চোখ পড়ল। তাদের বিয়ের একটা ছবি বাধাই হয়ে ঝুলছে সেখানে। নিশ্চয়ই আম্মুর কাজ। আম্মু এত জলদি সব কেমনে করে? কাল অনুষ্ঠানের একদম প্রথম দিকে তোলা ছবিটা। দিশান কেবল তখন পার্লার থেকে ফিরে বসেছে স্টেজে। নায়রা তখন ঠেলে তাকেও পাশে বসিয়ে দিয়েছিল। তখনকার তোলা ছবিটা। দিশানের বউ সুলভ হাসির বদলে মিষ্টি একটা প্রাণোচ্ছল হাসি। বরং নেহালের মুখ ভঙ্গিতেই অস্বস্তি। তবে যাই হোক, দুজনকে কাপল হিসেবে একসাথে মানিয়েছে খুব, এটা মানতেই হবে। খানিক আগের বিরক্তিটা মুছে একটা স্মিত হাসি ফুটে উঠল নেহালের ঠোঁটে। রুম থেকে বেরোতেই নেহাল দেখলো নায়রা আর দিশান ডিভানে বসে মোবাইলে কালকের তোলা ছবিগুলো নিয়ে বিশ্লেষণ চালাচ্ছে। খুব স্বাভাবিক পোশাকে, যেমনটি আগে আসতো এই বাসায়। নেহালকে দেখে একটু নড়েচড়ে বসলো। নায়রা গলা চড়ালো। মা, ও মা, ভাইয়া উঠেছে, নাস্তা বেড়ে দাও। নেহাল সোজা ডাইনিংয়ে গিয়ে বসলো। ওদের ড্রয়িং কাম ডাইনিং। মা নেহালকে খিচুড়ি দিতে দিতে বলল, এক গাদা খাবার পাঠিয়েছে দিশানের বাসা থেকে, তাই আজ খিচুড়িই খা। রোজই তো অখাদ্য খাবার খাস। আর দিশান, তোকে কি এখন বকে পাঠাতে হবে আমাকে? ছবি পরে দেখবি, গেস্ট চলে আসবে তো। শাড়ি পরে নে মা। আন্টি, বললাম তো তুমি শাড়ি বেছে দাও কোনটা পরবো। তুমিই তো কিছু বললে না। আবার আন্টি বলে? সকাল থেকে 3বার ঠিক করে দিলাম কিন্তু। আর তুই শাড়ি বের কর রুমে গিয়ে, আমি পরে গিয়ে পছন্দ করে দিয়ে আসবো। শাড়ি আর কি বের করবো, সুটকেসের ডালাটা মেলে দিব বাস। তোর শাড়ি আলমারিতে তুলে রাখিসনি? কোন আলমারি? তুই তোর রুমের আলমারিতে তুলবি। তো সেটার জন্য তো আমাকে নিচে যেতে হবে নাকি? আজ তো নাকি আমি অনুষ্ঠানের আগে যেতে পারবো না, তুমিই তো বললা তখন। আরে তুই নেহালের আলমারিতে রাখবি, তোর বাবার বাড়ির আলমারিতে রাখবি কেন? ওখানে যা আছে থাকুক, এখানে নতুনগুলো গুছিয়ে রাখ। এবার কথায় ঢুকতে হলো নেহালকে। মা, আপাতত আলমারিতে স্পেস বের করা টাফ। যাবার জন্য যখন লাগেজ রেডি করব তখন কতটুকু কি নিয়ে যাব? এবার মাস দুয়েকের উপযোগী ক্যারি করব ভাবছি, কারণ এরপর কদিনের জন্য দেশে আসতে হবে। তখন আবার গুছিয়ে বাড়তি নিয়ে যাব, বা হয়তো ওখানের ওয়েদার বুঝে তেমন কিছু নিতেই হলো না, তাই আমারটা আলাদাই থাকুক। তুমি তোমার সেই পরিচিত শোরুম থেকে একটা আলমারি নিয়ে নাও। কত দাম হয় বলো? ওখানের অ্যাকাউন্ট নাম্বার সেভ আছে আমার কাছে, আমি টাকা পাঠিয়ে দেব। আর আমি রুমটা রিঅ্যারেঞ্জ করে জায়গা করে দিচ্ছি রাখার। তাহলে আর একটু বেশি জায়গা বের করে নিচের তলা থেকে আমার ড্রেসিং টেবিলটাও উপরে নিয়ে আসি। না, ওইটা ওখানেই থাকুক, ওখান থেকে কিছু আনার দরকার নেই, আর এত জায়গা বেরও হবে না। তাহলে আলমারি ড্রেসিং টেবিল একসাথে কাস্টমাইজ করে বানিয়ে নিই, দুইটার কাজ এক জায়গাতেই হয়ে যাবে। ওকে ফাইন। মা, তুমি তাহলে দিশানকে দেখে সিলেক্ট করে নিও। আবারও খাওয়া শুরু করলে নেহালের মাথায় ঘুরতে থাকলো। দিশান তো বিয়েটা খুব স্বাভাবিকভাবেই নিয়েছে, অধিকার বোধ দিয়েই তার প্রয়োজনগুলো বুঝিয়ে দিয়েছে। আমি কেন পারছি না? এমন না যে আমার মনে অন্য কেউ, তাও কেন পারছি না ওকে বউ হিসেবে মানতে? এরই মাঝে ওদের দুজনের ফুসুর ফুসুর কানে এলো নেহালের। আন্টি থেকে মা ডাকে চলে আসছো, ভাইয়াকে কি নাম ধরে ডাকা শুরু করছো নাকি? পাগল, কোনো কথাই হয়নি আমার সাথে। মানে কি? শুধু ভাইয়া একাই বলে গেছে, তুই কোনো উত্তর করিস নাই? আরে না আন্টি, মানে মার রুমে গহনাগুলো দিয়ে রুমে এসে দেখি সে ঘুমিয়ে গেছে, আমিও হাঁপ ছেড়ে বেঁচে গেছি। তার মানে কোনো কথা হয়নি? দেখা অবধি হয়নি। তাহলে ভাইয়া তোকে নাকফুল দেয়নি? কিসের নাকফুল? আমার কি নাক ফোড়ানো আছে নাকি? ভাইয়ার বউয়ের জন্য একটা নাকফুল কেনা আছে। ভাইয়া নিজে টাকা জমিয়ে মাকে একটা ডায়মন্ড সেট গিফট করেছিল, তো মা সেটা ভাগ করে। মা নিজে লকেটটা পরে, আমাকে দিয়েছে কানের টপ দুটো, আর ভাইয়ার বউয়ের জন্য নাকফুল তুলে রাখছে। ওইটা তো ভাইয়ার কাছেই আছে মনে হয়। থাক ভাই, ওই নাকফুলের জন্য আমার নাক ফোড়ানোর কোনো ইচ্ছা নাই। এখন আমি যাই, ভাইয়া এখানে আছে, তার মুখোমুখি হওয়ার আগেই শাড়িটা সুটকেসে নিয়ে তোর রুমে চলে আসি। সবটা শুনে মনে মনে সিদ্ধান্ত নিয়ে নিল নেহাল। এই নাকফুল সে দিশানকে এখন দিবে না। ওদের সম্পর্কটার একটা সময় প্রয়োজন, সেই সময়টাই পরিণতি দিবে ওদের। নিজের মন থেকে যখন নেহাল আগানোর সাড়া পাবে, অথবা দিশান নিজেও ততটা এগিয়ে আসার মতো পরিণত হবে, কোনো রেজিস্ট্রি কাগজের জোরে নয়, একে অপরকে ভালোবাসতে পারবে মন থেকে, তখন এই নাকফুল সে দিশানকে দিবে। আর এই মাঝের সময়টাতে দিশানের দায়িত্বে সে কোনো অবহেলা করবে না। ওর সকল রকমের রেসপন্সিবিলিটি তার। কাগজে কলমে ধর্মীয় মতে সকলভাবে তারই স্ত্রী।
দিশানের মা বাবা, এমনকি নিজের মা বাবাকেও সে কোনো ভরণ পোষণ নিতে দিবে না। তারা যেটা দিবে সেটা শখ করে, কোনো গিফট হয়তো দিবে, এর বাইরে কিছু না। তবে তাদেরকে দিশানকে আগলে রাখার দায়িত্ব দিয়ে যেতে হবে। সে তো দূরেই থাকবে, দূর থেকে যেটুকু স্বামী হিসেবে করার সবটাই ও করবে। দিশান ছোট হলেও সে নিজে তো তার স্ত্রীর প্রতি দায়িত্ববোধ সম্পর্কে অবগত, সেখানে কোনো ত্রুটি হবে না। তবে অধিকার বোধ নিয়ে সে আগাবে না এখন, সে দায়িত্বটুকু নিয়ে আগাবে। আর দিশানকেই এই সম্পর্কের অধিকার খাটানোর জায়গাটুকু করে দিতে হবে। যতটাই সময় লাগুক, দিশানের এই বোধটুকু আসতে ততটা সময়ে সে অপেক্ষা করবে। বিয়েটা দ্রুত হয়ে গেছে, বন্ধনের বাকিটা ধীরে ধীরেই ভিত মজবুত করে গড়ে উঠুক। সময়গুলো খুব দ্রুতই কেটে গেল। বাইরে যাওয়ার সকল ফর্মালিটিস আর গোছানোতেই সময় কেটে গেল নেহালের। তার উপর খালা আর মামিরাও দাওয়াত না খাইয়ে ছাড়বে না। বলা যায় ওই দাওয়াতের সময়টুকুতেই তার দিশানের সাথে দেখা হতো। বেশিরভাগই দিশান ওদের বাড়িতেই থেকেছে। তার বইপত্র সব দুইখানে বারবার টানাটানি করা ঝামেলা। টেস্ট পরীক্ষা সামনেই, তাই দেখা যেত মায়ের বারবার ফোনে দাওয়াতের কথা মনে করিয়ে দেওয়ার তারায় বাসায় ফিরলে দেখতো একদম শাড়ি পরে সাজগোজ করে নায়রার সাথে ছবি তোলাতে ব্যস্ত দিশান। নেহাল রুমে থাকলে আর রুমে ঢুকতো না দিশান। নেহালও নিজে থেকে কখনো ডাকেনি দিশানকে। কাগজের বিয়েটা ছাপ ফেলে নিয়ে তার মনেও। যাবার আগের দিনটা ফ্রি রেখেছিল বাসার মানুষের সাথে কাটাবে বলে। দিশানকেও সকালেই ডেকে নেয় নেহালের মা। ওদের দূরত্বটা ঠিকই আঁচ পায় উনি। সদ্য বিয়ে হওয়া কাপলের মুখে যে আলাদা লালচে আভা থাকে তা এই দুটিতে নেই। হয়তো এটাই ভালো, আলাদা হয়ে দুটিতেই কষ্ট পেত। সময়ের হাতে ছেড়ে দেওয়া ছাড়া কিছুই আর করার নেই। নেহালের পছন্দের সব খাবার নিজ হাতে রান্না করেছেন শারমিন আক্তার। আবার ছেলেটাকে কবে খাওয়াতে পারবেন কে জানে। চোখ বারবার পানিতে ভিজে যাচ্ছে। নেহাল রান্নাঘরে ঢুকে দেখেন তার আম্মু হাতের উল্টো পিঠে চোখ মুছছেন। আম্মু আবার কান্না? মাত্র তো 3টে মাস, দেখতে দেখতে কেটে যাবে। তারপর কোথায় তুই আমার কাছে এসে থাকবি? আবার তো চলেই যাবি। আমার ছেলেটা সবসময় কাছে থাকার দিন তো শেষই। ওই বছরে একবার করে ঘুরতে আসবি, আর একবার একদম মৃত্যু খবর শুনে আসবি। আম্মু এসব কি ধরনের কথা? আমি কিন্তু এখানে পোস্টিংয়ে যাবার সিদ্ধান্ত নেবার আগে তোমাদের সাথে কথা বলে নিয়েছি। হ্যাঁ রে বাবু, তোর উপরে ওঠা সিঁড়িতে আমরা কেন মানা করব? আমিও গর্ব করে বলবো আমার ছেলে ইউকেতে জব করছে। হয়েছে, এত গর্ব করা লাগবে না। আম্মু, একটা কথা ছিল। দিশান। দিশানকে নিয়ে তুই কিচ্ছু ভাবিস না। দিশানকে আগেও আমি নাড়া থেকে কম আদর করিনি, আর এখন সে আমার নেহালের বউ। আমার কাছে রেখে যাও তোর আমানত, ওকে আগলে রাখবো আমি। সে তুমি রাখবে, কিন্তু কথাটা হলো আমার তো কোম্পানির একটা ইনভেস্টমেন্ট থেকে মাসে মাসে একটা টাকা আসে। সেই টাকাটা তোমার অ্যাকাউন্টে আসবে এখন থেকে। সেখান থেকে তুমি দিশানের যা খরচ লাগে দিও। ওর যাতায়াত, টিউশন ফি, কলেজের খরচ যা লাগে। ও ছোট মানুষ, এত টাকার দায়িত্ব আমি ওকে দিয়ে যাব না। তুমি তো জানোই নায়রার কোথায় কি লাগে। সেই হিসেবে তুমি ওই টাকা থেকে দিশানেরটাও দিয়ে দিও। এটা তুই কি বলিস বাবু? নায়রা আর দিশানকে আমাদের কাছে আলাদা? দিশানের টাকাও আমিই দিতে পারবো, ও নিয়ে তোকে ভাবতে হবে না। না আম্মু, দিশানের নায়রা এক্ষেত্রে আলাদা। দিশানের সব রকম দায়িত্ব নিয়েই আমি ওকে বিয়ে করেছি। দিশান আমারই, মানে দিশানের দায়িত্ব আমারই। সেটা আমি তোমাদের কাউকে দিতে দিব না। তোমার ছেলে তার বউয়ের হাত খরচ চালানোর মতো রোজগার করে। হইছে হইছে, দিশান তোরই। আম্মু, মুখ ফসকে বেরিয়ে গেছে। তুমি প্লিজ লজ্জা দিও না। যা, এখন টেবিলে গিয়ে বস। লুচি আর মুরগির কষা মাংস করেছি, সাথে পায়েস। আরো কিছু লাগবে স্যারের? ইয়েস, মায়ের হাতে খাওয়ানো লাগবে। পাগল একটা। যা, আসতেছি। ওই দুইটাকেও ডাক। দিনটা চোখের পলকেই কেটে গেল। অনেক রাত অবধি গল্প চলল ড্রয়িং রুমে। মা বারবার তাড়া দিল শুতে যাবার। কাল 9:30টায় বের হতে হবে নেহালকে। এবার যে যার রুমের দিকে পা বাড়ালো। এই প্রথম দিশান আর নেহাল একেবারে রুমে ঢুকলো। এর আগেও আরও 2-3 রাত দিশান এই রুমে কাটালেও প্রতিবারই নেহাল কাজ সেরে রুমে ঢোকার আগেই দিশান ঘুমিয়ে গিয়েছিল। আজ দিশানের প্রচণ্ড অস্বস্তি চেপে ধরেছে। সে তাড়াতাড়ি কাভার্ড খুলে রাতে ঘুমানোর গেঞ্জি প্যান্ট বের করে ওয়াশরুমে চলে গেল। বের হয়ে দেখে নেহাল তার আলমারি খুলে টুকটাক জিনিস ভরছে ব্যাগে। দিশান বিছানায় শুতে চলে গেল সরাসরি। ও গা এলিয়ে দিতেই নেহাল ডাকলো ওকে। দিশান, একটু এদিকে আসো। দিশান লাফ মেরে উঠে বসে। রিল্যাক্স, আস্তে ধীরে উঠে আসো। দিশান পায়ে পায়ে নেহালের পিছনে গিয়ে দাঁড়ালো। নেহাল আলমারির চাবির গোছাটা দিশানের হাতে দিয়ে বলল, এই আলমারির চাবিটা তোমার আলমারিতে তুলে রাখো।
আর দেখো, এই ড্রয়ারে টাকা রাখা আছে, তোমার পকেট মানি। তোমার প্রয়োজনের খরচের টাকা আম্মুর হাতে দেওয়া আছে। তোমার টিউশন, কলেজ, যাতায়াত, কেনাকাটা এসব আম্মুই দিবে নিজ থেকে। আর এই টাকাটা রেখে গেলাম প্রয়োজনের বাইরে তোমার শখ মেটানোর জন্য। নিজের মতো কিছু কেনা, বাইরে খাওয়া, গল্পের বই অথবা অন্য যা কিছু টাকা যেটা মুখ ফুটে আম্মুর কাছে চেয়ে নিতে পারবে না, এখান থেকে নিয়ে নিও। বেহিসাবি যে তুমি না, সেটা আমি জানি। দরকার পড়বে না মনে হয়, আর দরকার লাগলেও আম্মু আছে, মা আছে। আমার নিজের গিয়ে তেমন কিছু কেনা হয় না আসলে। ওরাই যদি এনে দেয় টাকা দিয়ে আমি কি করব? আপনি আপনার টাকা নিজের মতো গুছিয়ে রেখে যান। না দিশান, ওরা গিফট করলে নিজে থেকে কিনে এনে দিলে সেটা অন্য কথা। তুমি চাইবে না ওদের কাছে কিছু। যদি আম্মুকে বা মাকে নিয়ে যাও শপিংয়ে, কিন্তু নিজেই পে করবে। তুমি নিশ্চয়ই আমাকে ছোট করতে চাও না? আর এই স্বাধীনতাটুকু তো আমি তোমাকে দিয়ে যাচ্ছি, সংকোচ কেন করছো? দিশান ঘাড় কাত করে সায় দিল। ওকে, তুমি শুয়ে পড়ো, আমি লাগেজে একটা ফাইনাল টাচ দিই। আপনার কোনো হেল্প লাগবে? হেসে দিল নেহাল। তুমি তো জানোই না আমার কোথায় কি থাকে। আর আমার তেমন কোনো কাজ নেই, জাস্ট একটু শেষবারের মতো চেক করে নেওয়া। শুয়ে পড়ো তুমি। মন্ডি মিয়াকে মাঝে রেখে শুয়ে পড়ল দিশান। আর আজও নেহাল পাশে এসে শোয়ার আগেই গভীর ঘুমে তলিয়ে গেল দিশান। সকালটা আজ তাড়াতাড়ি আসলো এ বাড়িতে। নেহাল ভোরে উঠে নামাজ পড়ে গিয়ে মাকে জড়িয়ে ধরে রাখলো অনেকক্ষণ। তারপর নাস্তা করে তৈরি হয়ে নিল। দুই খালামণি চলে এলো। সবার কাছ থেকে বিদায় নিয়ে নিল এখান থেকেই। এয়ারপোর্টে শুধু নেহালের বাবা, দিশানের বাবা আর ছোট মামা যাবে। মাকে অনেক বুঝিয়ে শান্ত করলো। দিশান আর নায়রার কাছে গিয়ে নায়রার মাথায় হাত রেখে বলল, আম্মুকে দেখে রাখিস, আর হুটোপুটি কম করবি। আমার বদলে তোর দায়িত্ব কিন্তু অনেক, নিজেও সাবধানে থাকবি। দিশান, তুমিও সাবধানে থেকো। আর পরীক্ষার কিন্তু বেশি সময় নেই, মাঝের কয়টা দিন নষ্ট হয়েছে। এখন তোরা দুজন ভালো মতো শুধু পড়াশোনায় ফোকাস কর। নায়রা তার ভাইয়াকে ধরে কাঁদতে থাকলো। সবার কান্নায় দিশানের চোখেও জল চলে এসেছে। চোখ তুলে আস্তে করে বলল, আপনিও সাবধানে থাকবেন। নেহাল তাকিয়ে দেখলো জলে ভরা দুটো চোখ ওর দিকে তাকিয়ে আছে। একটু শুয়ে দিলেই জলটা টুপ করে গড়িয়ে পড়বে। কি এক আকর্ষণে চোখ ফেরাতে ইচ্ছে করছে না নেহালের। তার খুব ইচ্ছে করছে দিশানকেও একবার জড়িয়ে ধরতে। কিন্তু স্বামী স্ত্রী সম্পর্কটাই এমন। এই সম্পর্ক যতই পবিত্র আর বৈধতা নিয়েই হোক না কেন, এক ঘর মানুষের সামনে সেই সম্পর্কের অনুমতি বহিঃপ্রকাশ করা যাবে না। আবার এই কাজটা অসম্পূর্ণ রেখে যেতেও মন চাইছে না নেহালের। সুযোগটা ছোট মামা এসে করে দিল। এসে বলল, এগুলো কোথায় নেহাল? ড্রাইভার নামিয়ে দিয়ে যাক। দাঁড়াও মামা, আমার রুম থেকে বের করা হয়নি, আমি বের করে দিচ্ছি। তুই থাক, বুয়া বের করে দিক। না, আমাকেই করতে হবে, আনছি আমি। বলে খুব অস্পষ্ট স্বরে দিশানের কান ছুঁয়ে বলল। একটু রুমে আসো দিশান। দিশানের মনে হলো ইলেকট্রিক শক খেলে গেল সমস্ত শরীরে। সে অতবাক হয়ে দাঁড়িয়েই রইল। নেহাল এগিয়ে গিয়েছিল। পিছনে ফিরে আবার দিশানের দিকে তাকাতেই ওর সম্বিত ফিরে এলো। সেও এগিয়ে গেল রুমের দিকে। নেহাল তার লাগেজগুলো বের করে দিয়ে ড্রাইভারকে বুঝিয়ে দিল কোনটা কিভাবে নিয়ে গাড়িতে ঢুকাবে। দিশান টেবিলের কোণায় দাঁড়িয়ে রইল। ড্রাইভার বেরিয়ে যেতেই নেহাল তার হাতের ছোট ব্যাগে পাসপোর্ট আর অন্যান্য কাগজপত্র চেক করতে থাকলো। হঠাৎ জুড়ে বসা আবেগে দিশানকে রুমে আসতে বললেও আড়ষ্টতা কাটিয়ে উঠতে পারল না। সামনে এসে টেবিলের উপর রাখা দিশানের হাতটার উপর তার হাতটা রেখে শুধু বলল, ভালো থেকো। বলেই রুম থেকে বেরিয়ে গেল। দিশান দাঁড়িয়েই রইল ওখানে। খানিক বাদে মেইন ডোরের শব্দে বুঝতে পারলো বেরিয়ে যাচ্ছে নেহাল। এবার ওর ঘরের জানালায় এসে দাঁড়ালো। মিনিট পাঁচেক বাদে দেখলো গাড়িটা নেহালদের নিয়ে বেরিয়ে গেল। চোখে জমে থাকা জলটা এবার টুপ করে গড়িয়ে পড়লো দিশানের। আস্তে আস্তে নেহালের প্রবাসী জীবনে সবাই অভ্যস্ত হয়ে গেল। তবে নেহালের আম্মু এখনও নেহালের পছন্দের কোনো খাবার সামনে নিয়ে চোখ মুছেন। ছেলেটা তার কত দূরে। দিশান মোটামুটি পাকাপোক্তভাবেই এখন শ্বশুর বাড়ি থাকে। নেহালের আম্মু ছাড়তে চায় না ওকে। নেহালটা দূরে, দিশানটা কাছে থাকলে শান্তি লাগে। আবার নায়রার সাথে মিলে দুইটা বাসা এমন মাতিয়ে রাখে মন খারাপটাও কম হয়। নেহাল নিয়ম করে প্রতিদিন সকালে ভিডিও কল করে, সবার সাথে কথা বলে, গল্প করে। দিশান সামনে থাকলে কি খবর টাইপের কথাবার্তা তার সাথেও হয়। তবে গত 3 দিন ধরে তেমন কথার সুযোগ হচ্ছে না। জরুরি কনফারেন্সে আছে। একবার আম্মুর সাথে অল্প করে কথা বলেই কাজে ফিরে যেতে হয়। আজ কনফারেন্স শেষ হওয়ায় বেশ গল্পের মুডে ফোন দিল। মায়ের সাথে গল্প করে নায়রাকে চাইলো। নায়রা পড়ার টেবিলে ছিল। আম্মু তাকে ফোন ধরিয়ে দিয়ে এলো। কনফারেন্সে এক লোকের কাণ্ড রসিয়ে রসিয়ে নেহাল বলছিল, আর দুই ভাই বোন খুব হাসছিল। হঠাৎ নেহালের চোখ পড়ল নায়রার চেয়ারে হেলান দিয়ে রাখা ক্যাটসের উপর। নায়রা, তোর পাশে
ক্যাচ রাখা কেন? ও, দিশান ফেলে গেছে। ও এখন একটাতেই অভ্যস্ত হয়ে গেছে। এতক্ষণ একসাথেই পড়ছিলাম, মাত্রই তোদের রুমে গেল। ওয়েট ওয়েট, মানেটা বুঝলাম না। দিশান ক্যাচ মানে কি? কি হয়েছে ওর? ও তোকে বলে নাই? অপ্রস্তুত হয়ে গেল নেহাল। আসলে একবারও দিশানকে আলাদা করে কল করা হয়নি। কয়বার মেসেজ লিখতে গিয়েও কথা খুঁজে পায়নি। ও এড়িয়ে গিয়ে বলল, জানলে তোকে জিজ্ঞেস করতাম। আম্মু তো কিছু বললো না। হায় হায়, তোকে বলে নিষেধ ছিল নাকি? নাইরা তুই বলবি তো? ভাবি গত পরশু সিঁড়ি থেকে পড়ে গিয়ে পা ভেঙে ফেলেছে। আব্বু আর আঙ্কেল গিয়ে এক্স রে করিয়ে প্লাস্টার করিয়ে আনছে। 6 সপ্তাহ রাখতে হবে নাকি এই প্লাস্টার। খুব কষ্ট হচ্ছে রে ওর। এক তো ব্যথা, তার উপর এত ভারী প্লাস্টার নিয়ে চলা, তার উপর টেস্ট পরীক্ষার চাপ। আন্টি ছুটি নিয়েছিল এই 3 দিন, ওর সাথেই ছিল। আজ আবার অফিস জয়েন করতে হয়েছে ওনাকে। আমি আর আম্মু তো আছি, অসুবিধা হবে না। তোমার বউ তো আবার বেশি বুঝনোওয়ালি। কতবার বললাম ভাবির সাথে আমি শুই, কতই তো আমরা একসাথে ঘুমাইছি আগে। না, তা হবে না। তার জন্য কারো ঘুম নষ্ট হবে এটা সে হতে দিবে না। কাল বলতেছিলাম ওকে, ভাইয়া থাকলে তাকেও কি গেস্ট রুমে পাঠিয়ে দিতি নাকি? আমি কি তোর মুখে ভাবি ডাকতে শুনলাম? মনে হয় ভুল শুনছি। জি না বিগ ব্রো, একটা মাত্র ভাইয়ের একটা মাত্র বউ, আর কাকে ভাবি রেখে স্বাদ মিঠাবো বলো? তাই তাকে যথাসাধ্য সম্মানের সাথে ভাবি ডাকি মাঝে মাঝে। তোর থেকে এত সম্মান ওর হজম হলেই হয়। আচ্ছা শয়তানি বাদ দিই, ওকে ফোনটা দে, কথা বলতে। ওয়েট দিচ্ছি। নায়রা গিয়ে দেখে দিশান বিছানায় শুয়ে ঘুমিয়ে গেছে। ভাইয়া রে, ভাবির তো চোখ লেগে গেছে। রাতভর ছটফট করে ঘুমটা ছাড়া ছাড়া হয়। ও উঠলে কল করতে বলি তোকে। হুম। ওদের কথায় পিট পিট করে তাকালো দিশান। নায়রা বলল, ভাইয়া চাচ্ছিল তোকে, কথা বলবি? দিশান ঘুম জড়ানো গলায় বলে, কোন ভাইয়া? প্রথমত আমার কয়টা ভাই, দ্বিতীয়ত আমার কয়টা ভাই তোকে চাইবে কথা বলার জন্য? মানে তুই ঠিক বলছিস ভাইয়া, এই মহিলা ভাবির সম্মান নেবার জন্য কোনোভাবেই এখনো উপযুক্ত না। গাধা একটা। ফোন ধর বেকু। বলেই ফোনটা হাতে ধরিয়ে দিয়ে চলে গেল। ভেবা চাকা খেলো একটু দিশান, তবে মুখে হাসি ফুটিয়ে বলল, ভালো আছেন? ছিলাম, কিন্তু তোমার পা ভাঙার কথা শুনে খারাপ লাগলো। কি আর করা, ঠিক হয়ে যাবে, কপালেই কষ্ট ছিল। ওষুধ খাচ্ছ ঠিক মতো? কবে আসবেন? বলেই হেসে দিল। কি গাধার মতো জিজ্ঞেস করেছে। জানেই আপাতত মোটামুটি 3 মাসের জন্য যাওয়া হয়েছে নেহালের। কেবল 1.5 মাস হলো। আসলে কথা খুঁজে না পেয়ে বলে দিয়েছে। নেহালও হেসে উত্তর দিল, এই তো ধরো, আগামীকাল না হলো পরশু। কিন্তু মিঠা সত্যিটা হলো আসলেই নেহাল পরশু বাংলাদেশে আসছে। বাসায় কিচ্ছুটা জানাবে না। সবাই আনন্দে কি করবে ভাবতেই শিহরিত হচ্ছে সে। কলিং বেল বাজালে সারপ্রাইজটা নষ্ট হতো। ভাগ্যিস ওর চাবির রিংয়ে মেইন ডোরের নবের চাবিটা রয়ে গেছিল। সেটা দিয়ে খুলে ঢুকতেই দেখলো দিশান সোফায় বসে প্লাস্টার করা পাটা সেন্টার টেবিলে তুলে দিয়ে পড়াশোনা করছে। দরজার শব্দে তাকাতেই বিশাল চমকে উঠল। এমনকি পায়ের কথা ভুলে লাফিয়েও উঠতে নিল। না পেরে ওখান থেকেই চিৎকার জুড়ল, মা, তাড়াতাড়ি দেখে যাও। নয়রা, দেখ কে এসেছে, দেখ দেখ। আম্মু কিছু বুঝতে না পেরেও দৌড়ে এলো। নায়রা কলম মুখে নিয়ে বিরক্তি ফুটিয়ে ড্রয়িং রুমে উকি দিল। দুজনেই পাগলের মতো জড়িয়ে ধরলো। আম্মু তো কেঁদেই দিল খুশিতে। কপালে চুমু দিচ্ছে, মাথায় হাত বুলিয়ে দিচ্ছে আর বলে যাচ্ছে, আমার বাবু চলে এসেছে, আমার ছেলেটা মায়ের কাছে এসে গেছে। আনন্দে আবেগে নেহালেরও চোখ ভিজে গেল। কি দিন পার করেছে প্রবাসে সে। একটু ভালোবাসার স্পর্শের কতটা অভাব যে বোধ হয় প্রতিনিয়ত। 2 হাতে মাকে আর নায়রাকে আঁকড়ে ধরে আছে। কয়েক পা দূরে কাছে ভর দিয়ে দিশানাও দাঁড়িয়ে এসে। তার চোখে মুখেও খুশির ঝিলিক, কিন্তু সেই ঝিলিকটাতে একটু লজ্জার আভা থাকলে বুঝি পূর্ণতা পেত। চোখে একটা আকুতি থাকতো, একটা গোপন আহ্বান থাকলে তাকে স্ত্রী হিসেবে খুব মানাতো। এখনও তাকে পাশের বাসার দিশানোই লাগছে। বউ হিসেবে মনে আসতে আর কত দেরি করবে দিশান। প্রাথমিক রেশ কাটিয়ে নিজের ঘরে ঢুকলো নেহাল। পুরো অপরিচিত লাগছে তার ঘর। দিশানের পিঙ্ক রঙের প্রতি ভালোবাসার নিদর্শন পুরো ঘর জুড়ে। সুন্দর করে গোছানো হলেও মেয়ে মানুষ উপস্থিত সবখানে। লাগেজটা সাইড করে রেখে বাইরের কাপড়েই গায়ে এড়িয়ে দিল বিছানায়। খানিক বাদে দিশান আস্তে আস্তে ঘরে ঢুকলো। নেহাল হাসতে হাসতে বলল, এটা যে আমার রুম, আমার বিশ্বাসই হচ্ছে না। পুরো ডলস হাউস টাইপ বানিয়ে ফেলেছে দেখছি। আমি তো আর জানতাম না আপনি আসবেন। জানলে আপনার রুমটাকে আগের চেহারায় ফিরিয়ে নিয়ে যেতাম। আপনি ফ্রেশ হয়ে আসুন, আমি এক চুটকিতে সব ঠিক করিয়ে দিচ্ছি। তা আগের চেহারায় কিভাবে নিবে?
এই যে চাদর পর্দা পাল্টে দিতে বলবো শাবানাকে, আর সাথে ছোটখাটো রিঅ্যারেঞ্জমেন্ট করলেই হয়ে যাবে একদম আগের মতো। কিন্তু তোমার জিনিসগুলো, ওগুলো তো আগের আমেজ আসতে দিবে না। ও, এই কথা। সব সরিয়ে গেস্ট রুমে নিয়ে যেতে বলছি, তাহলে এক্ষুনি আপনি এসে সব আপনার মতো পাবেন, ব্যাস। নেহাল এবার শোয়া থেকে উঠে দাঁড়ালো, ঠিক দিশানের সামনে এসে দাঁড়িয়ে বলল, দিশান, রুমটা আমাদের, তোমার আমার। শুধু আমার মতো কেন হতে হবে? তুমি তো অযাচিতভাবে এই রুমে থাকছো না, তুমি আমার স্ত্রী বলে থাকছো। আমার স্ত্রী হয়ে আমার সকল কিছুর ওপর, এই নেহাল চৌধুরীর উপর তোমার পুরোপুরি অধিকার আছে। তোমাকে তো তোমার অধিকার খাটানো জানতে হবে। এত কঠিন কথা দিশানের মাথায় ঢুকলো না। সে অবাক চোখে তাকিয়ে রইল। এবার নেহালের মাথায় শয়তানি চাপলো। আরও এক ডোজ বাড়িয়ে বলল, রুমের সাজটা খুব কিউট হয়েছে, বুঝলে? মনে হচ্ছে এটা আমাদের মেয়ের রুম হলে মানাবে বেশি। তবে তোমার মন্টু মিয়া বড্ড জায়গা নেই দুইজনের মাঝে। মেয়ে আসবে কিভাবে কে জানে। দিশান এই কোপে একদম নাজেহাল। চোখ বড় করে হা করে তাকিয়ে আছে নেহালের দিকে। একদম জমে গেছে সে। নেহাল এমন অবস্থায় ওকে রেখেই ওয়াশরুমে চলে গেল। ঢুকেই নিজের মনে হেসে উঠল। সে নিশ্চিত বের হয়ে ত্রিসীমানার মাঝে সে দিশানকে পাবে না। হলেও তাই। এক বাসার ভিতরেই রীতিমতো গা ঢাকা দিল দিশান। একবার সামনে পড়েছিল অবশ্য। দিশানের মা বাবা নেহালের আসার খবরে উপরে এসেছিল একবার। তখন তাকে বের হতেই হয়েছিল, কিন্তু নেহালের দিকে ভুলেও তাকায়নি। উল্টো তোতলাচ্ছিল বেচারি। সারাদিনের আড্ডা শেষে ঘুমের সময় এসে গেলেও দিশান নায়রার রুমের ভিতরেই ঘাঁটি মেরে পড়তে থাকলো। নায়রা কয়বার তাড়া দিল শুতে যাবার, সে নড়ল না। এক পর্যায়ে বলেই ফেলল, আমি না আজ তোর রুমেই থাকবো, আমার অনেক পড়া বাকি, রাত জেগে পড়তে হবে। লাইট জ্বালিয়ে রাখলেই তোর ভাইয়ের নিশ্চিত অসুবিধা হবে, তার চেয়ে আমরা দুইজন পড়তে পড়তে ঘুমাবো, বেশ হবে। মানেটা বুঝলাম না, তুই রাতে আমার রুমে শুবি? সমস্যা কি, আমরা তো কত একসাথে ঘুমাইছি বল। ভাইয়া মানে তোমার জামাই আজ কতদিন পর আসছে, আর তুমি এখানে ঘুমাবা? নিজের ভাই বলে আমি এর চেয়ে বেশি আর বলতে চাইছি না। আরে ভাইয়ারই তো সমস্যা হবে রাত জেগে লাইট জ্বালিয়ে আমি পড়াশোনা করলে, তাই না বল? আমি তো তোর ভালোর জন্যই বলছি। এতদিন পর আসছে, নিজের বিছানায় আরাম করে ঘুমা, আমি এখানে শুয়ে যাই ব্যাস। তুই রাত জেগে পড়বি কেন? সারাদিন তো নিজেদের মতো সময়ই পাস নেই তোরা। এখন তোদের একান্ত সময় তোর পড়াশোনাই কেন করতে হবে, যেখানে তোর পড়া আমার চেয়ে অনেক এগিয়ে আছে? একটা রাত তুই ভাইয়াকে দিতে পারিস না? দায়িত্ববোধ বলে কিছু নাই তোর? দায়িত্ববোধ থেকে কেন? তোর নিজের ইচ্ছা করছে না তোর জামাইকে কাছে পেতে? আর ভাইয়ার নিজের বিছানায় হাত পা ছড়িয়ে ঘুমিয়ে আরাম হবে, নাকি তোকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আরাম পাবে? সেটা কি আমার তোকে বুঝিয়ে বলার কথা দিশান? দিশানের আবার কান মাথা গরম হয়ে গেল। সে রাগে গজগজ করতে করতে বেরিয়ে এলো নায়রার রুম থেকে। আর মনে মনে বলছে, যেমন ভাই তার তেমন বোন, ধুর কি সব বলে। আবার একজন বলে অধিকার বোধ, আর একজন বলে দায়িত্ববোধ। ধুরু, আমি কোনো বোধেরই দরকার নাই। মজায় মজায় বিয়ে করছি, সাজগোজ করছি, অনেক সুন্দর সুন্দর কিছু ছবি আসছে, কাহিনী শেষ। এরা আমাকে খালি উল্টোপাল্টা বলতেই থাকে, ধুর। এখন রুমে গিয়ে নেহাল ভাইয়াকে ঘুমন্ত পেলেই হয়। দুরু দুরু বুকে ক্যাসে ভর দিয়ে ঘরে ঢুকলো দিশান। এত নিঃশব্দে রুমে ঢুকেও লাভ হলো না দিশানের। নেহাল জেগেই ছিল। দিশান কোনো মতে ঢোক গিলে টেস্টটা টেবিলে হেলান দিয়ে পড়ার চেয়ারেই বসে পড়ল। ওর মুখটার দিকে তাকিয়ে খুব মায়া হলো নেহালের। মেয়েটা কি কষ্টের মধ্য দিয়ে যাচ্ছে। ওষুধ নিয়মিত খাচ্ছ? প্রেসক্রিপশন কোথায় তোমার? দিশান আঙ্গুল দিয়ে ড্রয়ারটা দেখিয়ে দিল। নেহাল বের করে দেখে বলল, আরে, এই ডাক্তার তো আমার দুলাভাই হয়, মানে আমার বন্ধু আবিরের বড় বোনের হাজব্যান্ড। আমাদের সাথে অনেক ক্লোজ। ভাইয়া ডাক্তার হিসেবে যেমন ভালো, মানুষ হিসেবেও দারুণ। আমার সাথে তার দারুণ মিলে। রাতে তো ওষুধ আছে দেখছি, কখন খেলে? এতক্ষণ তো রুমেই আসনি। মানে এখনই খাবো? তুমি বসো, আমি দিচ্ছি। বলে নিজেই পানি নিয়ে ওষুধ খাইয়ে দিল। 6 সপ্তাহ রাখতে হলে তো তোমার পুরো টেস্ট পরীক্ষা এই পানি দিতে হবে। কথা বলেছো কলেজে? সিট কয় তলায়? এখনো তো সিট পড়েনি। কলেজ কথা বলে কি হবে? পরে সিক বেড একা পরীক্ষা দিতে হবে। তার চেয়ে তো যে তলাতেই হোক উঠে যাব। এটা তো অনেক কষ্ট হয়ে যাবে। কষ্ট তো এই অবধি হলেও কথা ছিল। এখন তো শুধু পিছন অংশে ভারী প্লাস্টার দেওয়া। ডাক্তার বলেছে 10 দিন পর গিয়ে এক্স-রে করিয়ে দেখাতে। তখন লাগলে পুরো দুই পাশেই ফুল প্লাস্টার করে দিবে। তখন কতটা ভারী হবে কে জানে। চোখ ছলছল করে উঠল দিশানের। নেহাল এবার উঠে গিয়ে দিশানের সামনে নিচু হয়ে বসলো।
কেন যে এত হুড়োহুড়ি তোমার? এর আগেও কিন্তু অনেক বাড়ি সিঁড়িতে চলতে ফিরতে পড়ে গেছো, হয়তো আমার প্লাস্টার লাগেনি, তবুও কেন যে এত চঞ্চল তুমি? তোমার এই কষ্ট দেখে বিদেশ গিয়েও আমার চিনতে থাকবে। এই 10 দিনের চেক আপের দিন কী বারে পড়ছে? ও, তাহলে আমিই আছি দেশে, আমি তোমাকে নিয়ে দেখিয়ে আনতে পারবো। অসুবিধা হবে না, আপনার কাজ থাকলেও আমার মা যাবে, মহিলা রোগীর সাথে মহিলা কাউকে থাকতে হয়। ম্যাডাম, হাজব্যান্ড থাকলে কাউকে লাগে না। আমি যতদিন দেশে থাকবো ততদিন তোমার জন্য আর কাউকেই লাগবে না। আর ওখানকার নার্সরা তো আছেই, তোমার জন্য এটুকু করে যেতে পারলেও আমার ভালো লাগবে। মাথা নিচু করে সায় দিল দিশান। নেহালও কথা না বাড়িয়ে শুয়ে গেল। কিন্তু বিপত্তিটা হলো দিশান শুতে যাবার সময়। বিয়ের পরপর এক রুমে যে রাতগুলো থাকা হয়েছে, বরাবরই দিশান ভিতরের দিকে শুয়েছে, নেহাল বাইরের দিকটায়, মাঝে মন্টু মিয়া। সেটা ধরে নিয়েই নেহাল বাইরের দিকে ঘুমিয়েছে। কিন্তু ভাঙা পা নিয়ে তো নেহালকে ডিঙ্গিয়ে ভিতরে যাওয়া অসম্ভব। কি করবে এখন? এতটা জার্নি করে এসে উনি ঘুমিয়েছেন, কিভাবে ডেকে তুলবে? নায়রাকে ডেকে তুলতে আরও জ্বালা। ওর রুমে নক করতে করতে ও বাদে সবাই উঠে যাবে, তাই আস্তে আস্তে করে ডাকতে হলো দিশানকে। ভাইয়া, ভাইয়া, নিহাল ভাইয়া। কিন্তু গভীর ঘুমের ভারী শ্বাস প্রশ্বাস তখনও চলছে। অগত্যা অনেক ইতস্ততার পর হাত রাখলো নেহালের উপর, আলতো করে ধাক্কা দিয়ে ডাকলো। এবারও প্রথমে নেহালের কোনো হেলদোল হলো না, আবার একটু জোরে ধাক্কা দেওয়াতে চমকে উঠলো। কি হয়েছে, কোনো অসুবিধা? না মানে ভাইয়া, আপনাকে ডেকে তোলার জন্য সরি, কিন্তু আমি আসলে এই পানিয়ে ভিতরের দিকে শুতে পারছি না। আমার শোয়ার জন্য সামনের দিকটাতে জায়গা দিতে হবে। ও হ্যাঁ, এটা তো মাথাতেই আসেনি। দাঁড়াও, সাবধানে উঠো। বলেই সামনে জায়গা করে দিতে একটু গড়িয়ে মাঝামাঝি চলে গেল নেহাল। মন্টু মিয়া তাই ভিতরের কিনারে চলে গেল। দিশানকে একদম চেপে সামনের দিকে শুতে হলো, যেন দুজনের মাঝে কিছুটা ফাঁকা থাকে। এই প্রথম এতটা কাছে শুয়ে কেমন অস্বস্তি হচ্ছিল দিশানের। কিন্তু নেহাল আবারও ঘুমিয়ে উয়েছে, এখন আর ডাক দেওয়া যায় না। মনে অস্বস্তি রেখেই তাই ঘুমাতে হলো। বেশ লম্বা একটা ঘুম দিয়ে চোখ মেলে তাকালো নেহাল। আর মোড়া ভাঙতেই দিশানের গায়ে হাত লাগলো। রাতের কথা ঝাপসা মনে পড়ে গেল। ঘুমের ঘরে ছিল একদম, তাই মন্টু মিয়াকে এই পাশে আনার কথা মনেই হয়নি। দিশানকে তাই চেপেই শুতে হয়েছে বোধ হয়। এখন ঘুমের মাঝে তিন বাঁকা হয়ে নেহালের প্রায় গা ঘেঁষে আসে। নেহাল এক দৃষ্টে তাকিয়ে দেখছে দিশানকে। এভাবে কখনোই দেখা হয়নি ওকে। বিয়ের আগে তো স্রেফ নায়রার বন্ধুর চোখেই দেখেছে, আর বিয়ের পরে নেহাল নিজেই একটা দূরত্ব তৈরি করে রেখেছে। বরং তার চেয়ে দিশানই সহজভাবে নিয়েছে সব। এই যে কাল রাতের ব্যাপারটা, দিশান কত সাবলীলভাবে শুয়েছে। যেহেতু নিজে থেকে নেহাল কাছে টানেনি, তাই একটু দূরত্ব রেখে শুয়েছে, তবে জড়তা নেই। সে তার ঘুম যে উপভোগ করছে তা বোঝা যাচ্ছে। বাচ্চাদের মতো তেরাবেঁকা হয়ে ঘুমাচ্ছে, কিন্তু পোশাক তার এক বন্দিও নড়েনি। হাঁটু অবধি কমলা রঙের একটা টপস আর সাদা রঙের ঢোলা প্যান্ট টাইপ পরা, যেটার প্লাস্টার করা পায়ে সাইড দিয়ে সেলাই খুলে ফিতা দেওয়া। খুব সম্ভবত পা ভাঙার পর এই সিস্টেম করে নিয়েছে পরার সুবিধার জন্য। তার উপর গলায় সাদা একটা ওড়না পেঁচিয়ে নেওয়া। কিন্তু নেহালের সমস্যা এই জায়গাগুলোতেই। এই যে পাশে শুয়ে আছে, তবু তাকে বউ ভাবতে পারছে না। তার ভাবনায় তার বউ এখন থাকতো শাড়ি পরা, পাশ ফিরে ঘুমানো। এলো চুল থাকতো পিঠের অনাবৃত অংশে, কোমরের খাঁজে থাকতো জড়িয়ে ধরার নীরব আহ্বান। নেহাল সেই ডাকে সাড়া দিয়ে ডুবে যেত ভালোবাসাবাসিতে। হয়তো দিশানের মতো এতটা সুন্দরী সে চায়নি। ফর্সা গোল মুখে ফোলা ফোলা গাল আর পাতলা ঠোঁটে দিশানকে অনেক বেশি সুন্দর, তার চেয়েও বেশি আদুরে তার মুখ ভঙ্গি। নেহাল তাই তুলতুলে গাল দুটো একটু টেনে দিয়ে সাবধানে নেমে গেল বিছানা থেকে। কোমর জড়িয়ে শোয়ার জন্য দিশানকে না হয় আর একটু নারী হয়ে ওঠার সময় দেওয়া যাক। সারাদিন মিটিং আর কনফারেন্স নিয়ে ব্যস্ততায় কেটে গেল নেহালের। ফিরতে ফিরতে অনেক রাত হলো। মা জেগেই ছিলেন। পরদিন পরীক্ষা বলে নায়রা আর দিশানকে শুতে পাঠিয়ে দিয়েছেন। মা ছেলের কিছুক্ষণ গল্পের পর নেহাল রুমে ঢুকে গেল। দিশানের ঘুম ভাঙবে বলে আর আলো জ্বালালো না। টেবিল ল্যাম্পের আলোতেই ফ্রেশ হয়ে নিল। বিছানায় উঠে শুতে গিয়ে টের পেল দিশান ফুপিয়ে কাঁদছে। তড়িৎ উঠে বসে দিশানের গায়ে হাত রাখলো। কি হয়েছে দিশান, কাঁদছো কেন? পায়ের ব্যথা বেড়েছে? ওষুধ খেয়েছো? দিশান তবু ফুপিয়ে যাচ্ছে। উল্টো নেহালের স্পর্শে কান্নার দমক বেড়েছে। আরে কি হয়েছে বলবে তো? আমার পরীক্ষা শুরুর আগে রাতে অনেক টেনশন হয়, সারা রাত উল্টাপাল্টা স্বপ্ন দেখি।
কখনো জোর করে খাতা নিয়ে যাচ্ছে, কখনো দেখি পরীক্ষা শেষের পরে হলে ঢুকছি, কখনো দেখি আমার অনেক লেখা বাকি কিন্তু সময় শেষ। এসব দেখে যারা যারা ঘুম হয় বা আমার সাথে ঘুমায় পরীক্ষার দিনগুলোতে। তা এখন কি স্বপ্ন দেখলে শুনি? দেখলাম তো, বাংলা প্রথম পত্র পরীক্ষা কালকে আমাদের, কিন্তু হলে গিয়ে শুনি ইংরেজি প্রথম পত্র আগেই নাকি নোটিশ দিয়েছে। সবাই জানতো, শুধু আমি বাংলার জন্য প্রিপারেশন নিয়েছি। আচ্ছা ধরো এমন যদি হয়ও, ইংরেজি তো মুখস্থর কিছু না, আর তোমার বেসিক তো খুব ভালো দেখেছি। ইংরেজি সায়েন্স ফিকশন আমার কাছ থেকে নিয়ে পড়তে, আর তুমি তোমার কলেজের টপারদের একজন, তাহলে তোমার তো অসুবিধা হবার কথা না, ভালোভাবে দিয়ে আসতে পারবে। কিন্তু না পড়ে তো ওই শিশু উর্মির চেয়ে মার্কস কম আসবে। ওই তো অনেক বকা, ও তো অনেক অনেক বাঁকা বাঁকা কথা বলবে। তো তুমি কি ঐশীর বাঁকা কথা থেকে বাঁচতে ভালোভাবে পড়ালেখা করো? না তো, আমি নিজের জন্যই পড়ি। আমি হাঁটতে বা খাটো হতে পছন্দ করি না। আমি আমার যোগ্যতায় বিশ্বাসী, তাই সেটা নিয়ে কাউকে বাঁকা কথা বলার সুযোগ দিতেই চাই না। ব্রাভো, এই আত্মবিশ্বাসটুকু রাখো নিজের মাঝে। আর শোনো, জীবনে প্রতিটা দিন সমান হবে না, কোনোদিন এমন অনাকাঙ্ক্ষিত বিপদ পড়তেই পারো। ওই দিন ওই পরিস্থিতিতে যেটুকু বেস্ট এবার দিবে, আর বিপদ পার হলে আবার স্বরূপে ফেরার সাহস রাখবে। বিপদ তোমাকে পিছিয়ে দিক, কিন্তু থামিয়ে যেন না দিতে পারে, মনে থাকবে। দিশানের খুব ভালো লাগলো নেহালের কথাগুলো। এবার হাসি ফুটে উঠল মুখে, মাথা দুলিয়ে সায় দিল যে মনে রাখবে কথাগুলো। তারপর বলল, ভাইয়া, আপনি অনেক ভালো বোঝান। আমার এবার থেকে উল্টোপাল্টা জিনিস মাথায় এলে আপনাকে ফোন দিব, ওকে? প্রথম কথা হলো দিশান, আমি তোমার কে হই? দিশানের হাসি মুখটাতে লজ্জার আভা ফুটে উঠল। এই প্রথম চোখ জোড়া নামিয়ে নিল। নেহাল তাড়া দিল, কে হই? হাজবেন্ড। তাহলে হাজব্যান্ডকে ভাইয়া ডাকতে শুনেছো কাউকে? তো কি বলে ডাকবো? এখন সবাই যেভাবে বলে নাম ধরে বলো, অসুবিধা নেই। হাই হাই, নাম ধরে বলতে পারবো না। তাহলে টিভি সিনেমায় যেমন দেখায়, জান বেবি বইল। ছি ছি। তাহলে আগের দিনের নাটক সিনেমার মতো ওগো শুনছো বলবে। ধুর, ব্যাকডেটেড। কিন্তু আমাদের মায়েদের মতো নেহালের আব্বু দিশানের আব্বু বলে ডাকার জন্য তো আগে তাকে আসতে হবে, তাই না? ততদিন কি ডাকবে? দিশান আবার লজ্জায় লাল হয়ে গেল। নেহাল গালগুলো টেনে আদর দিয়ে বলল, চিন্তা ভাবনা করে যা খুশি ডাকো, কিন্তু ভাইয়া আর না, ওকে? একই বিছানায় পাশাপাশি শুয়ে ভাইয়া ডাক্তার কেমন লাগে বলো তো? এখন দ্বিতীয় কথাটা শোনো, তুমি দরকারে যেমন অবশ্যই আমাকে ফোন দিবে, তেমনি অদরকারে আরও বেশি ফোন দিতে পারো, কিন্তু তার জন্য তো আমার নাম্বার জানতে হবে। তুমি কি আমার মোবাইল নাম্বার জানো? এই দেশের নাম্বার আমার মোবাইলে সেভ করা আছে, কিন্তু ইউকের নাম্বার জানা নেই। দাও মোবাইলটা, সেভ করে দিচ্ছি। মোবাইল হাতে নিয়ে দেখে এখানকার নাম্বার নেহাল ভাইয়া 1205 দিয়ে সেভ করা। 1205 মানে? ফ্ল্যাট নাম্বার কেন সাথে? নিচতলায় একটা পিচ্চি নেহাল আছে যে, তাই। আমি ভাইয়া 1205 কেটে শুধু নেহাল দিয়ে সেভ করে দিলাম। তুমি নাম বদলে মনের মতো বসে নিও। আর তৃতীয় কথাটা হলো, তুমি এক্ষুনি ঘুমাবে, কোনো চিন্তা মাথায় না নিয়ে। আমি কি তোমার মাথায় বেড়ি কেটে দিব? লাগবে না, মাথা এখন ফাঁকা আছে, ঘুম এসে যাবে, আপনিও ঘুমিয়ে পড়ুন। গুড নাইট। শিওর? 100%। ওকে, তাহলে গুড নাইট। বলেই দুজন কাঁথা মুড়ি দিল। একটু সহজ হয়ে দুজনেই একটু স্বস্তিতে ঘুমিয়ে গেল। ঘুম থেকে উঠে নেহাল দেখলো দিশান ইতিমধ্যে উঠে গেছে। শেষ মুহূর্তের পাতা উল্টে পাল্টে ঝালাই চলছে। নেহালকে উঠতে দেখে হাসি দিয়ে গুড মর্নিং বলে আবার বইয়ে মন দিল। নেহাল ফ্রেশ হতেই বাসার সাহায্যকারী শাবানা চা দিয়ে বলল, আপু, আপনার আম্মু এসেছে, খালার রুমে আছে। বলেছে আপনার পড়া শেষ হলে খালার রুমে যাওয়ার জন্য, আর কলেজ ড্রেস একা পরতে না পারলে ড্রেস নিয়ে ওই ঘরে যাবার জন্য। নেহাল বুঝলো মেয়েকে রেডি করে দিতে এসেছেন তার শাশুড়ি, সাথে করে কলেজে নিয়ে যাবেন হয়তো। কিন্তু মেয়ে জামাইয়ের রুমে আসতে অস্বস্তি হচ্ছে, তাই সে উত্তর দিল, তুই বল ওনাকে এখানে চলে আসতে, দিশান একা তৈরি হতে পারবেও না, আমি গেস্ট রুমে আছি। বলে তার বাইরে যাওয়ার পোশাক হাতে নিয়ে রুম থেকে বেরিয়ে গেল। দিশান নায়রা তৈরি হয়ে নাস্তা খেতে টেবিলে বসলো। দিশানের আম্মু বলল,
নেহাল বাবাকে দেখছি না যে, নাস্তা করবে না? ও হালকা কিছু খেয়ে বেরিয়ে গেছে আপা। খুব অল্প সময়ের জন্য এসেছে। এখানকার কি সব মিটিং কনফারেন্সের জন্য দৌড়ের ওপর আছে সারাদিন। এটা কোনো কথা? একটাবার বেস্ট উইস্ট দিয়ে গেল না আমাকে, মানে বকে দিয়ে বোনকে দিতে ভুলে গেল। মোটেও আমাকে কিছু বলে যাননি। আম্মুই তো আমার সাথে কতক্ষণ থেকে। একদম চুপ করে খেয়ে ওঠো দুজন। আমি নিহালকে বকে দিব মা আসলে। নায়রাকে বলে যাবার জন্য না হলেও দিশানকে না বলে যাবার জন্য অবশ্যই বকা খাবে। বিয়ের পর বেচারির প্রথম পরীক্ষা, কোথায় সে গিয়ে দিয়ে আসবে, ব্যস্ততায় সেটা না পারলেও বলে তো যাবে। এসব কথাবার্তায় নিচে নেমে এলেও ওরা এসে অবাক হয়ে গেল, কারণ নেহাল গাড়ির চাবি হাতে বিরক্তি মুখে দাঁড়িয়ে আছে। ওদের দেখেই বলল, এতক্ষণ লাগে নামতে? কতক্ষণ যাবত দাঁড়িয়ে আছি। তুই যাবি বলে আসছিস? এই দুইটা তো আরো গাল ফুলালো। তুই না বলে বেরিয়েছিস বলে আমি ক্যাব বুক করতে চাইছিলাম, কিন্তু আপার অফিসের গাড়ি এসে দিয়ে যাবে বলে করিনি। দিশানের মায়ের দিকে তাকিয়ে নেহাল বলল, মা আপনি মানা করে দেন অফিসের গাড়ি আসতে। আমার কাছে গাড়ি থাকতে এত ঝামেলা করতে যাবে কেন? তোমার তো জরুরি কাজ থাকে বাবা, তোমার জন্য ঝামেলা হয়ে যাবে। অসুবিধা নেই, পরীক্ষার রুটিন দেখে আমি সেইভাবে মিটিং ফিক্সড করেছি। আমি যে কয়দিন আছি আমি দিয়ে আসবো। কয়তলায় সিট পড়েছে? দিশানের সেখানে ওঠার ব্যাপার আছে। দিশান তুমি সামনে চলে আসো, পা রাখার জন্য ছোট্ট টুল সেট করে দিয়েছি সেখানে। দিশানের আম্মু মেয়ের প্রতি নেহালের কেয়ারিংয়ে আবেগে আপ্লুত হয়ে গেল। তার মেয়েটাকে এই ছেলেটাই আগলে রাখতে পারবে। এত অল্প বয়সে মেয়েকে বিয়ে দেওয়াতে যে খোসখোসানি ছিল মনে, তা কেটে গেল আজ। কলেজে পৌঁছে গাড়ি সাইড করে নেহাল সবাইকে বসতে বলে নেমে কলেজের ভেতর ঢুকলো। একটু পর বেরিয়ে এসে জানালো সিট পড়ছে 3 তলায়। তারপর দিশানকে আস্তে করে বের করে আনলো। হঠাৎ জানতে চাইলো, দিশান, নায়রা, তোমাদের ফ্রেন্ডরা আমাদের বিয়ে ব্যাপারে জানে? জানে তো, কাছের যারা ওরা তো বিয়েতে এসেছিল। ওকে, নয়তো আমার দিশানকে উপরে তুলে দিয়ে আসার ব্যাপারটা চোখে লাগতো। অনেক গার্ডিয়ান আছে দেখে এলাম, তাই বলছি। এবার দিশান ক্যারচে ভর দিয়ে আস্তে আস্তে আগালো। নেহাল সামলে রাখলো পাশ থেকে, অনুমতি নিয়ে হলে বসিয়ে দিয়ে এলো। বারবার বুঝিয়ে বলল যে নেহাল নিতে না আসা অবধি যেন না নামে। একটু সিঁড়িতে পা হরকালে অনেক বিপদ হতে পারে। নেহালের এই কেয়ারিং দেখে তাদের অনেক সহপাঠী মুখ টিপে হাসছে। দিশান একটু লজ্জাই পেল। নেহাল বুঝতে পেরে সরে গেল। পরীক্ষা শেষে অপেক্ষা করতে হয়নি তেমন, একটু পরেই পৌঁছে গিয়েছিল নেহাল। ধীরে সুস্থে নেমে গাড়ি টান দিতেই নায়রার আবদার, ভাইয়া কিছু খাওয়াবি না? কি খাবি? সময় নাই আমার হাতে, আধা ঘন্টার মধ্যে পৌঁছতে হবে মিটিংয়ে। আইসক্রিম নে তাহলে গাড়ি সেট করে। আরে তাতেও সময় লাগবে তো। তুই কতদিন পর নিয়ে বের হলি বল, কতক্ষণ আর লাগবে? আম্মু খেতে দেয় না ঠান্ডা লাগবে বলে। তোরা এত অবুঝ, কে কোনটা খাবি ঝটপট বল। আমার চকবার অথবা কোন একটা হলেই হলো। দিশান তুই নিশ্চয়ই অরেঞ্জ ললি, ওই ক্যাটক্যাটে কমলা আইসক্রিমটাতে তুই কি মজা পাস? আমার ওইটাই মজা লাগে। ভাইয়া আমার জন্য অরেঞ্জ ললি। বলেই জিহ্বায় কামড় দিল। আবারও ভাইয়া বলছে, তাও আবার নায়রার সামনে। ভাগ্যিস নায়রা পিছনে বসাতে এতটা খেয়াল করেনি। নেহাল চোখ পাকালো। দিশান সাথে সাথে কান ধরে সরি বোঝালো। মজা পেয়ে হেসে দিল নেহাল। নেমে গিয়ে ওদের জন্য আইসক্রিম আর 3 জনের জন্য 3টা কিটক্যাট নিয়ে ফিরল। দ্বিতীয় পরীক্ষাটাও ভালোই হলো ওদের। নেহাল মনে মনে প্ল্যান করে রাখলো এরপরের পরীক্ষাটাতে তাদের একটু সারপ্রাইজ দেবে। পরীক্ষা শেষে বাসায় না ফিরে গাড়ি একটা রেস্টুরেন্টের সামনে দাঁড় করালো। নায়রা বলল, তুই কি এখানে মিটিংয়ে নেমে যাবি? তাহলে আমাদের বাসায় নিয়ে যাবে কে? কিছু করার নেই, এখানে জরুরি একটা মিটিং আছে। তোরা চলে যেতে পারবি না? আপনি এটা কখনোই হতে দিবেন না, আমি জানি। আপনি এত দূর থেকে আমাদের একা ছেড়ে দিবেন এটা আমি বিশ্বাসই করি না। আপনার মিটিং থাকলেও দরকার হয় আমাদের গাড়িতে বসিয়ে রাখবেন শেষ না হওয়া অবধি, তবুও যেতে দিবেন না। অসুবিধা নাই, আপনি মিটিংয়ে যান, আমরা অপেক্ষা করব। মোটেও না। কাল রাতে এত কম ঘুমিয়ে পরীক্ষা দিয়ে এসে আমি মোটেও এতক্ষণ অপেক্ষা করতে পারবো না। তুমি তোমার জামাই নিয়ে বসে থাকো, গালে হাত দিয়ে অপেক্ষা করো। আমি গেলাম। নেহাল পিছনে ঘুরে নায়রার মাথায় চাটি মেরে বলল, 2 দিনের বউ আমাকে এত সুন্দর বুঝলো, আর তুই কিরে এত বছরের বোন হয়েও এই বুঝলি? ও, নিজের বোন হলে তো বুঝতি, তোকে তো আবার কুড়িয়ে পাইছে। ভাইয়া ভালো হবে না বলছি, আমি কিন্তু নামলাম গাড়ি থেকে। দয়া করে নাম, আমি দিশানকে নামাচ্ছি।
দিশানকে কেন? তুই ওকে নিয়ে পরে আয়। ওই বেচারি কিভাবে এত ওঠানামা করবে? আমি রিক্সা নিয়ে চলে যাব। নেহাল ততক্ষণে নেমে গেছে গাড়ি থেকে, দিশানকে আস্তে করে নামালো, তারপর রেস্টুরেন্টের ভিতরে নিয়ে চললো। নায়রাও কিছু বুঝতে না পেরে বকবক করতে করতে তাদের পিছু নিল। ভিতরে ঢুকতেই দিশান বলল, ওয়াও, কি সুন্দর তো! আগে কখনো আসিনি এখানে। নতুন ওপেন হলো? 1 মাস হলো। আমি গত পরশু এখানে লাঞ্চ করে গেছি কোম্পানির সাথে। ওরা একটা টেবিলে বসলো। রিসেপশনের ম্যানেজার নেহালকে দেখে এগিয়ে এলো। গত পরশু নেহালদের একটা বড় আয়োজন ছিল এখানে। স্যার, আজও কোনো মিটিং আছে নাকি আপনাদের? আমরা তো কোনো বুকিং ইনফরমেশন পাইনি। না না, আজ আমি পার্সোনালি এসেছি আপনাদের এখানে। ও আচ্ছা স্যার, ফ্যামিলি প্রোগ্রাম বুঝি। কোনো প্রোগ্রাম না, এমনি ওদের নিয়ে খেতে এলাম। স্যার, আরও কেউ আসবে নাকি? ওয়েটারকে বলবো অর্ডার নিয়ে আসতে। অর্ডার নিয়ে নিন প্লিজ, আমাকে আবার তাড়াতাড়ি ফিরতে হবে অফিসে। শিওর স্যার। নেহাল দিশান নায়রার দিকে তাকালো। কি খাবি তোরা? যেমন চাই অর্ডার দিতে পারিস। তোরা দুজন মিলে সিলেক্ট কর, কিন্তু তাড়াতাড়ি করবি। ওরা দুজন মিলে মেনু কার্ড দেখতে লাগলো। দু একটা আইটেম নিয়ে তাদের মতবিরোধ হলো। ম্যানেজার ওয়েটার দাঁড়িয়ে আছে তাদের সিদ্ধান্তের অপেক্ষায়। নেহাল এবার মেনু কার্ড নিজের দিকে টেনে নিল। তোদের সময় শেষ। ওনাদের তো আর কাজ নেই যে তোদের জন্য এত সময় নিয়ে দাঁড়িয়ে থাকবেন। অসুবিধা নেই, স্যারের 2 বোন বুঝি। নেহাল অপ্রস্তুত হয়ে গেল। প্রশ্নটা এড়িয়ে খাবার অর্ডার করে দিল। একটা স্যুপ, ফ্রাইড রাইস, ক্রিস্পি হানি চিকেন, চিকেনের একটা গ্রেভি আর মাটন সিজলিং বলে দিল। ডেজার্টের চিজ কেক দিতে বলল। বারবার ওয়েটারকে বলে দিল স্যুপ আর রাইসে যেন কোনোভাবে প্রন না দেয়, কারণ দিশানার জন্য অ্যালার্জিক খাবার না খাওয়াটাই ভালো। প্লেস্টারের ভিতর একটু চুলকানি হয় ও দেখেছে, অ্যালার্জিক খাবারে সেটা বাড়তে পারে। খাবার আস্তে আস্তে গল্প জুড়ালো দিশান। কিন্তু নেহালের মাথায় এসব কিছু ঢুকছে না। তার মনের ভিতরটা খসখস করছে। কেন সে দিশানের পরিচয়টা স্বচ্ছন্দে বলতে পারলো না? এটা তো দিশানকে একরকম অপমান করা হলো। দিশান না বুঝুক, সে তো বুঝতে পারছে সে নিজেই তার ওয়াইফকে ছোট করলো পরিচয় না দিয়ে। নিজের উপর রাগে মাথার চুলগুলো খামচে ধরলো নেহাল। আপনার কি মাথা ধরেছে? দিশানের প্রশ্নে চোখ মেলে তাকালো নেহাল। কলেজ ড্রেস পরা, 2 বেনি করা বাচ্চা, একটা মেয়ে, হাতে এখনো স্টারশিপের চকলেট মিল্কের প্যাকেট ধরা। স্ট্রোটা মুখে ধরে প্রশ্ন করে তার দিকে তাকিয়ে আছে। এই দিশানকে একটা প্রথম সারির আইটি কোম্পানির অন্যতম শেয়ার হোল্ডার নেহাল চৌধুরীর স্ত্রী হিসেবে পরিচয় দিলে বাইরের কারোর ধারণাও আসবে না। নেহাল গ্র্যাজুয়েশনের পর তার 2 বন্ধুর সাথে ছোট করে একটা আইটি ফার্ম খোলে। তাদের কর্মদক্ষতা, পরিশ্রম আর কাজের পারফেকশনে খুব অল্প সময়েই এই ফিল্ডে তারা নজরে চলে আসে। পরবর্তীতে বড় একটি কোম্পানি তাদের পার্টনার করে নেয়। সেই কোম্পানিরই ইংল্যান্ডের অবস্থিত মেন ব্রাঞ্চে যোগ দেয় নেহাল, কারণ তাহলে পাশাপাশি সেখানকার বিশ্ববিদ্যালয় থেকে উচ্চতর ডিগ্রি নেবার সুযোগ হবে তার। খুব অল্প বয়সেই অনেকটা উপরের দিকে উঠে আসতে পেরেছে সে। নেহাল জানে দিশানও সময় মতো যোগ্যতায় নেহালকে ছাড়িয়ে অনেক উপরে যাওয়ার ক্ষমতা রাখে। যথাসময়ে দিশানকে সেই উপরে ওঠার সিঁড়িতে উঠাতে নেহাল পুরোপুরি সাপোর্ট দিবে, কোনো বাধা আসতে দিবে না সে দিশানের এই জার্নিতে। কিন্তু তার তো সেই সময়টাই আসেনি এখনও। তার আগেই বিয়ে হয়ে আরেকটা পরিচয় প্রতিষ্ঠিত হয়ে গিয়েছে। সেই হিসেবে মিসেস নেহাল চৌধুরী পরিচয়টা অবশ্যই তার অধিকার। সেটা না দিয়ে নেহাল অনেক বড় ভুল করেছে। বাইরের মানুষ কি ভাবলো তার চেয়েও বড় কথা হলো নেহাল কেন তার মনে এই অস্বস্তিটাকে ঠাঁই দিল, যে এই ছোট্ট দিশান তার সাথে মানায় না। বিয়েটা যেহেতু সে নিজে পরিবারের কথা মেনে করেছে, সেটাকে বাইরে প্রকাশ করার চেয়েও নিজের মনে প্রতিষ্ঠার দরকার ছিল তার। এক্ষেত্রে তো দেখা যাচ্ছে দিশান তার চেয়ে বেশি ম্যাচুরিটি দেখিয়ে দিয়েছে। ওর কলেজ, টিচার, বন্ধুমহল সবাই জানে দিশান তার হাজব্যান্ড। কলেজে তাই কোনো অপ্রীতিকর অবস্থায় পড়তে হয়নি নেহালকে। কিন্তু সে কি করলো? এই প্রথম যখন দিশান তার কাজের গণ্ডিতে এলো, নেহাল পিছিয়ে গেল দিশানের পরিচয় প্রকাশ করতে। নিজের উপর রাগটা ক্রমান্বয়ে বাড়তে লাগলো। নেহালের নিজের উপর রাগ উঠলে সেটার কন্ট্রোল করা তার জন্য কঠিন হয়ে পড়ে। এটা তার অন্যতম একটা দোষ। তার চোখ মুখ লাল হয়ে উঠল। দিশান একটু উদ্বিগ্ন মুখে তাই আবারও জিজ্ঞেস করলো, আপনাকে এমন লাগছে কেন? শরীর খারাপ লাগছে আপনার? পরিবেশটা হালকা করা দরকার। শখ করে ওদের ট্রিট দিতে এনেছে সে। এখানে তার অস্বস্তি মানায় না। নিজের রাগ নিজের ভিতর চাপা দিয়ে একটু হেসে মাথা নাড়ল। নায়রা ফরন কাটলো। দিশান, এটা তোমার জামাইয়ের মাথা ধরার এক্সপ্রেশন না, এটা তার রাগের চেহারা। কপাল থাকবে কুচকানো, দাঁতে দাঁত ঘষবে, চোখ লাল হয়ে যাবে, ঘন ঘন শ্বাস নিবে, মাথার চুল টানবে, ইত্যাদি বৈশিষ্ট্য দেখতে দেখতে মুখস্থ। তুমিও ভালো মতো মুখস্থ করে নাও।
আমি ওয়াশরুম থেকে আসতেছি, পড়া ধরবো কিন্তু এসে। নায়রা চলে গেলে দিশান বলল, এত রেগে গেলেন কেন? আমাদের উপর রাগ করেছেন? আমরা কি কিছু করেছি? তোমরা করনি, আমি করেছি। আপনি আবার কখন কি করলেন? আপনি তো কথাই বললেন না এতক্ষণ। কথাটা না বলাটা অনেক সময় বড় অপরাধ দিশান। তো কি করলে আপনার রাগ কমবে তাহলে? বাদ দাও, ঠিক হয়ে যাবে এমনিতেই। তোমার রাগ হলে কি করো বলো? আমি চুপ করে থাকি। রাগ উঠলে আমার খুব কান্না পায়। আমি কান্না আটকে চুপ করে বসে থাকি। পরে সুযোগ মতো কেঁদে দিয়ে ঠিক হয়ে যায়। ওকে, তাহলে এখন থেকে আর চেপে রেখে কাঁদতে হবে না। তুমি সাথে সাথে সরে এসে আমাকে বলবে। সামনে না থাকলে ফোন দিবে। আমি তোমার মন একেবারে ঠিক করে দেব। দেখি তোমার নাকের ডগায় রাগ কি করে বসে থাকে। বলেই দিশানের নাক টিপে দিল। নায়রা এসে দেখলো দিশান আর নেহাল কি সুন্দর করে হাসছে। বসতে বসতে বলল, বাবা, ভাইয়ার রাগ এত তাড়াতাড়ি পড়ে গেল? জনসম্মুখে কি এমন করলি রে দিশান? এই জনসম্মুখে মায়ের খাবে কিন্তু নাইরা। তুই এর মাঝে ঢুকিস কেন? আমি আমার ফ্রেন্ডকে তার জামাইকে নিয়ে বলতেছি, তুই এখানে কথা বলিস কেন? বাদ দিয়ে এসব। এখন বল, হঠাৎ এমন ট্রিট? বলে কয়ে খাওয়ানো যায় না তোর থেকে, সেখানে নিজে থেকে নিয়ে এলি। বিষয়টা কি? বিষয়টা হলো যে তোদের সামনের পরীক্ষা তো রবিবার, তার আগেই শনিবার রাতে আমার ফ্লাইট। তো আপনাদের কেয়ারটেকার হবার ডিউটি আমার আজই শেষ, তাই খাওয়ানোর প্ল্যান ছিল। ওই দিন এখানে খেয়ে খাবারটা মজা লেগেছিল খুব, তাই নিয়ে এলাম। দিলি তো মনটা খারাপ করে। তুই যে চলে যাবি আবার সেটা ভাবতে মন চায় না ভাইয়া। ধুর পাগলি, আবার চলে আসবো দেখতে দেখতে। মন খারাপ না করে খাতো। দিশান কিছু না বললেও মাথাটা নিচু করেই রাখলো। নেহাল খেয়াল করলো সে খাবারটা নিয়ে নাড়াচাড়া করে যাচ্ছে, খাচ্ছে না। সে বলল, খাবারটা ভালো লাগছে না তোমার কাছে? আমি তো জানি তুমি চাইনিজ অনেক পছন্দ করো। দিশান চটপট মুখে পুরে নিল চিকেনটা, তারপর বলল। না না, খাবারটা দারুণ, আমি খাচ্ছি তো। নেহাল আর কথা বাড়ালো না। খাওয়া শেষে ওদের নিয়ে বাসায় ফিরলো। যদিও নিচ থেকেই তার চলে যাওয়ার কথা ছিল, তবুও ফাইল নিতে উপরে উঠে এলো। ফাইল খোঁজার ফাঁকে দিশানকে খেয়াল করতে থাকলো। এখনও মুখটা ভার। নেহাল রুমে আছে বলে চেঞ্জ করতে পারেনি। আলমারি খুলে পোশাক বের করে রাখছে। নেহাল এবার পেছন থেকে হাতটা টেনে ধরলো দিশানের। কি হয়েছে তোমার? মুখে কিছু না বলে মাথা নাড়ালো। কিছু হয়নি তার। আমি চলে যাব শুনে মনটা খারাপ হয়ে গেল। এবার আমি পরীক্ষার হলে উঠতে গিয়ে সিঁড়ি থেকে পড়ে যাব কিনা সেটার চিন্তা আর হবে না আপনার। অসুবিধা নেই, আমি একাই উঠতে পারবো। হেসে উঠল নেহাল। থুতনি ধরে মুখটা তুললো দিশানের। দূরে গেলে কি বউ পর হয়ে যাবে বোকা? আমার পা ভাঙা একটা মাত্র বউকে নিয়ে আমার চিনতে তো যাবে না। কিন্তু কি করবো বলো, আমার রিটার্ন টিকিট কাটা, ফিরতে হবে যে। এরপর 2 মাস থাকবে ঢাল হয়ে, কিচ্ছু হতে দিবে না। তবুও মুখের আধারটা কাটলো না দিশানের। কিন্তু নেহালকে এবার মিটিংয়ের জন্য বের হতেই হবে। সে বলল, দিশান, আচ্ছা যাও, কাল একটা বেলা শুধু তোমার জন্য অ্যাপয়েন্টমেন্ট আছে তোমার ডাক্তারের কাছে। তারপর আমরা একটু ঘোরাঘুরি করে ফেলবো। এই ভাঙা পানি ঘুরবো? আমাকে মিথ্যা বলে লাভ নেই। সেটা তো আমার ব্যাপার, তোমাকে ঘোরাবো বলছি তো ঘোরাবোই। কাল কিন্তু তাহলে আমাদের অফিসিয়ালি ফার্স্ট ডেট। কি পরে বের করবে, কীভাবে সাজবে, তাড়াতাড়ি ভেবে নাও।